ইতিহাসের কথাই হচ্ছিল, সংস্কৃতির কথা হচ্ছিল, আইয়ুবী দশকের কথাও হয়, যেখানে বাংলার সংস্কৃতিকে ধ্বংস করার এক ধরনের চেষ্টা, হীন চেষ্টা বা বিকৃত করার এক ধরনের চেষ্টা। সেখান থেকে কি জাতীয়তাবাদের উৎপত্তি হয়েছিল কিনা নাগরিকের মনে বা বাঙালি জাতির মনে? শুনুন, জাতীয়তাবাদের উৎপত্তির পেছনে নিম্নবর্গের মানুষের লড়াইটা থাকে। সেই লড়াইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা সমন্বিত হয়েই কিন্তু একটা জাতীয় সংগ্রামের জন্ম নেয়। এই উপমহাদেশে, যেটা সেলিম বলেছে, অ্যান্টি কলোনিয়াল যে স্ট্রাগল, উপনিবেশবাদ বিরোধী যে সংগ্রাম, সেটা বহুধা বিস্তৃত এবং তার সূচনা কিন্তু 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলা দখল করে নেয় তারপর থেকেই শুরু হয়েছিল। এইখানে সৈয়দ আহমদ বেরেলভীর যে লড়াই, কিংবা তিতুমিরের যে সংগ্রাম, কিংবা আরও বিভিন্ন কৃষক আন্দোলন, ফকির মজনু শাহর যে আন্দোলন, বা নীলকর সাহেবদের বিরুদ্ধে যে আন্দোলন, এবং আরও যত সব কৃষক সংগ্রাম, এমনকি দক্ষিণ ভারতের মোপালা কৃষকদের যে বিদ্রোহ, এইগুলি কিন্তু সমন্বিত হয়ে শেষ পর্যন্ত স্বাধীনতার সংগ্রামের রূপ পায় এবং তার বিচিত্র রকমের বৈশিষ্ট্য অর্জন করে। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ যে হলো, সেটা কিন্তু আমি আগেও বলেছি চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে হয়েছে। স্বাধীনতার চিন্তা 52-এর ভাষা আন্দোলন যখন হয় তখনও কেউ কেউ হয়তো করেছিলেন, এদের মধ্যে কারো কারো নাম আমরা বলতে পারি। পরবর্তীকালে 1956 সালে কমিউনিস্ট পার্টির যে কংগ্রেস হয়েছিল কলকাতায়, সেখানে স্বাধীন পূর্ব বাংলার পক্ষে একটা প্রস্তাব উঠেছিল। কমরেড কুমার মৈত্র এবং কমরেড দেবেন শিকদার এবং কমরেড মারুফ, এরা সেই প্রস্তাব উত্থাপন করেছিলেন, কিন্তু তারা ভোটে হেরে যান। এরপরে 1962 সালে মনি সিং, কমরেড মনি সিং এবং শেখ মুজিবুর রহমান এবং ইত্তেফাক সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়া 62 আন্দোলনের প্রেক্ষাপটে চিন্তা করেছিলেন যে পূর্ব বাংলাকে স্বাধীন করা যায় কিনা। তখন আমরা কলেজে পড়তাম, আমি কলেজে পড়তাম। এই চিন্তাভাবনাগুলো, কথাগুলো কিন্তু আমাদের কানেও ভেসে এসেছিল। তখন সেই বৈঠকে মনি সিং বলেছিলেন যে এটা এই মুহূর্তে একটা বাড়তি চিন্তাভাবনা হবে এবং এই মুহূর্তে এই চিন্তা করা সঠিক হবে না, যখন সঠিক সময় আসে তখন আমরা সেটা করব। এবং এর পরবর্তী ধারাবাহিকতা আপনারা জানেন যে মওলানা ভাসানী স্বায়ত্তশাসনের দাবিতে যে আন্দোলন করেছিলেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি এতে অবিচল ছিলেন। এবং শেখ মুজিবুর রহমানও এক পর্যায়ে এসে 6 দফার কর্মসূচি দেন এবং সেটা আরও পরিণতি লাভ করে 69-এর গণ অভ্যুত্থানে। এবং সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই আসলে, যদিও 11 দফা একটা কর্মসূচি ছিল, কিন্তু তখন মিছিলে মিটিংয়ে স্লোগান উঠেছিল শ্রমিক কৃষক অস্ত্র ধরো, পূর্ব বাংলা মুক্ত করো, বা ছাত্রলীগের ছেলেরা তারা স্লোগান দিয়েছিল বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ মুক্ত করো, এইরকম স্লোগান এসেছিল। এবং তারপরে মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছে, কেন হয়েছে, সে কাহিনী আমরা জানি। বিশেষত মানুষের, এদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে পদদলিত করার কারণে হয়েছে। আপনি যে সংস্কৃতির প্রশ্নটা উত্থাপন করেছেন, সংস্কৃতির সঙ্গে শ্রেণী সংগ্রামের ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সংস্কৃতির সঙ্গে জাতীয় সংগ্রামের বিরাট সম্পর্ক আছে। এইখানে বাংলাদেশের রাষ্ট্রভাষা কি হবে বা তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে, সেটা নিয়ে কিন্তু আবুল মনসুর আহমদ 1947-এর আগেই একটা বিশাল, খুব গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখেছিলেন। ডক্টর শহীদুল্লাহ এই ব্যাপারে মানে তার বক্তব্য খুব স্পষ্ট ছিল। তিনি রবীন্দ্রনাথের সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি হিন্দিকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করার পক্ষপাতী ছিলেন না, তিনি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করার পক্ষপাতী ছিলেন। এবং পরবর্তীকালে এইখানে আমরা যেটা দেখলাম যে পাকিস্তান সরকার একটা নির্দেশ জারি করলো যে রবীন্দ্রনাথের যেসব গান যেটা পাকিস্তান চেতনার বিরুদ্ধে যায়, সেই সব গান যেন টেলিভিশন, রেডিওতে প্রচার না করা হয়। এগুলো হয়েছে এবং ফলে আপনার বাঙালি সংস্কৃতির যে মূল আবেদন এবং বাংলা ভাষা যে এক এবং অবিভাজ্য, এবং এই ভাষার সৌকর্য অর্জনে অনেকেই যেমন অবদান রেখেছেন, নজরুল রেখেছেন, রবীন্দ্রনাথ রেখেছেন, সত্যেন্দ্রনাথ দত্ত রেখেছেন, কিংবা বিদ্যাসাগর রেখেছেন, এদের সব কিছু মিলিয়েই কিন্তু আমাদের
বাংলা ভাষার সাহিত্য এবং সংস্কৃতি, এবং এই সংস্কৃতির সঙ্গে আমাদের গান, আমাদের পল্লীগীতি, ভাটিয়ালি সব কিছুর একটা সম্পর্ক আছে, এবং সংস্কৃতির মধ্য দিয়ে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, অভিব্যক্তি ঘটে, সেটা হয়েছে। আর 1971-এ যখন চরম মুহূর্ত আসলো, আমরা দেখলাম জাতি আশা করেছিল শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেবেন, কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণা না দিয়ে পাকিস্তানি বাহিনীর কাছে ধরা দিলেন এবং তাকে গ্রেফতার করা হলো এবং পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হলো। ঠিক এরকমই একটি সময়ে 27শে মার্চ জিয়াউর রহমান, যার প্রবন্ধের কথা এখানে উল্লেখ করেছেন, তিনি চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে আপনার বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিলেন এবং শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিলেন। এই ঘোষণার ফলে এই 25শে মার্চের কালো রাতে যে গণহত্যার সূচনা হয়েছিল, বাংলাদেশকে রক্তাক্ত করা হয়েছিল এবং খুনি বাহিনী বাংলাদেশের মানুষকে হত্যা করার যে তাণ্ডবে মেতে উঠেছিল, সেই সময় যে একটা হতাশা সৃষ্টি হয়েছিল, যে নিরাশা সৃষ্টি হয়েছিল, সেই নিরাশার মধ্য দিয়ে ওই একটি কণ্ঠস্বর মানুষকে কিন্তু উজ্জীবিত করেছে এবং আশার আলো দেখিয়েছে। সেই দিক থেকে তার সেই ঘোষণার গুরুত্ব। তিনি কিন্তু রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি একজন সামরিক বাহিনীর অফিসার ছিলেন, মেজর ছিলেন, কিন্তু একটা ঐতিহাসিক মুহূর্তে একটা ঐতিহাসিক উচ্চারণ করার জন্যই তিনি মানুষের মনে স্থান পেয়েছেন, ঠাঁই পেয়েছেন, যেটা তাকে পরবর্তীকালে আরও জাতির বৃহত্তর দায়িত্ব গ্রহণের জন্য তৈরি করেছিল, প্রস্তুত করেছিল। তো যাই হোক, এইখানে একটা কথা খুব পরিষ্কার হওয়ার দরকার, এমন সংস্কৃতি ছাড়া যেমন একটা জাতি তৈরি হতে পারে না, তেমনি একটি জাতিকে চিন্তা করতে হবে তার সংস্কৃতির স্বরূপটা কি হবে। সংস্কৃতির স্বরূপটা যদি আবার বিজাতীয় সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়, বাইরের যেটা আমরা বলি নোংরা সংস্কৃতির দ্বারা যদি প্রভাবিত হয়, তাহলে কিন্তু অনেক বিভ্রান্তির সৃষ্টি হয় এবং অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, এবং জাতীয় আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন আমরা চাই, সেই প্রতিফলনটা সম্ভব হয় না। আমরা এক কথায় বলতে পারি সেটা হচ্ছে, যেমন এই যে বাংলাদেশের স্বাধীনতার কথা বললাম, আরও অনেক ঘটনা আছে। যেমন লন্ডনে ইস্ট পাকিস্তান হাউস বলে একটা ক্লাব মতো ছিল, যেখানে বাঙালি ছাত্ররা পড়াশোনার জন্য গেলে বা কাজের জন্য গেলে সেখানে তারা প্রথম একটা স্থান পেত, জায়গা পেত থাকার জন্য। সেই ক্লাবকে কেন্দ্র করে, সেই ইস্ট পাকিস্তান হাউসকে কেন্দ্র করে কিন্তু স্বাধীন পূর্ব পাকিস্তানের চিন্তাভাবনা গড়ে উঠেছিল। কবির উদ্দিন সাহেব নামে এক ভদ্রলোক, ইকোনমিস্ট, পরবর্তীকালে ডক্টর কবির উদ্দিন, তিনি প্রথম একটি প্যাম্পলেট রচনা করেন, আনহ্যাপি ইস্ট পাকিস্তান, অসুখী পূর্ব পাকিস্তান। এটা অনেক আগের কথা, একেবারে 60-এর দশকের প্রথম দিকের কথা। তো এই যে স্বাধীনতার যে চিন্তা, এই চিন্তা বহুজন বহুভাবে করেছেন এবং বহু সময় আমি নিজে ব্যক্তিগতভাবে আমরাও করেছি। এই স্বাধীনতার বক্তব্য উত্থাপনের জন্য 1970 সালে সামরিক আদালতে আমার বিচার হয়। আপনি নিজে 69-এর গণঅভ্যুত্থানের, শুধু 69 না, 70-এর 22শে ফেব্রুয়ারি আমরা স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার কর্মসূচি উত্থাপন করেছিলাম। তো সেই কর্মসূচি উত্থাপন করতে গিয়ে আমি গ্রেফতার হয়ে যাই এবং সামরিক আদালতে আমার বিচার হয়, আমার কারাদণ্ড হয়, ব্যত্রদণ্ড হয় প্রভৃতি হয়েছে, এবং আমাকে আর পরে মুক্ত হওয়া সম্ভব হয়নি।